হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এনসিইআরটি এর ক্লাস 12 এর বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন চ্যাপ্টারটার সামারি আজকে আমরা কমপ্লিট করে ফেলবো। কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের সামারি এভাবে আমরা করেছি যেগুলো নিটের জন্য অসম্ভব পরিমাণ ইম্পর্টেন্ট। তো আমরা বাংলা ইংলিশ দুটো এনসিইআরটি বই থেকেই হাইলাইট করে সামারি পড়বো এখন। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো। তো চলো দেখি সামারি দেখে নিই এবং তারপর আমরা এই সামারি থেকে তৈরি হওয়া কিছু প্রশ্ন উত্তর সলভ করব। তাহলে তোমাদের আইডিয়াও হবে যে সামারি থেকে তুলে কিভাবে কোয়েশ্চেন আসতে পারে। তো তার জন্য কিছু কোয়েশ্চেনও তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। আচ্ছা, তো biotechnology has given to humans several useful products by using microbes, plants, animals and their metabolic machine. অণুজীব, উদ্ভিদ, প্রাণী ও তাদের বিপাকীয় পদ্ধতিকে ব্যবহার করে জীব প্রযুক্তিবিদ্যার সাহায্যে মানুষের পক্ষে বহু উপযোগী পণ্য আমরা পেয়েছি। তো বেসিক্যালি বায়োটেকনোলজি কি করে? বায়োটেকনোলজির কাজই হচ্ছে বায়োলজিক্যাল অর্গানিজমস কে কাজে লাগিয়ে এমন কিছু প্রোডাক্ট তৈরি করতে যেটা আমাদের সবার জন্য ইউজফুল। এবার বায়োলজিক্যাল অর্গানিজম মানে কি হতে পারে? সেটা প্লান্ট হতে পারে, সেটা অ্যানিমেলও হতে পারে, সেটা অণুজীব বা মাইক্রোবসও হতে পারে। তাদেরকে কাজে লাগিয়ে আমাদের জন্য ইউজফুল কিছু প্রোডাক্ট তৈরি করাই হচ্ছে বায়োটেকনোলজির কাজ। So techniques of tissue culture and somatic hybridization offer vast potential for manipulation of plants in vitro to produce new varieties. দেখো এই লাইনটা কিন্তু বাংলা যে এনসিইআরটি বই তার সামারিতে এই লাইনটা কিন্তু মিসিং, দেখছো? বাংলা এনসিইআরটি বইতে এরকম অজস্র অসংখ্য ভুল রয়েছে, তার মধ্যে এটা একটা। তো এখানে কি বলছে? এটা বলছে যে টিস্যু কালচারের যে টেকনিক, টিস্যু কালচার মানে কলা পালন পদ্ধতি, তো সেই টেকনিক এবং সোম্যাটিক হাইব্রিডাইজেশন এই দুটো টেকনিককে কাজে লাগিয়ে উদ্ভিদ বা প্লান্ট থেকে কিন্তু অনেক রকমের প্রোডাক্ট পাওয়া যায় ইনভিট্রো। ইনভিট্রো মানে কি? ইনভিট্রো মানে হচ্ছে ইন ভিট্রো মানে হচ্ছে যা ল্যাবরেটরিতে করা হয়, মানে যা বডির বাইরে। তুমি কি একটা উদ্ভিদের মধ্যে কোনো কাজটা সারছো না, তো তুমি এটা ল্যাবরেটরিতে কাজটা করছো। তাহলে উদ্ভিদের বডির বাইরে ল্যাবরেটরিতে, দ্যাট ইজ কল্ড ইন ভিট্রো। আর যদি তোমার কোথাও ইন ভিভো কথাটা পাও, ইন ভিভো বা ইন ভাইভো একে বলে, এটা মানে হচ্ছে ইনসাইড বডি। মানে তোমাকে একটা এক্সাম্পল দিই, তুমি আমার বডির মধ্যে আমার কোনো একটা জিনকে চেঞ্জ করছো, আমার বডির মধ্যেই সেটাকে তুমি চেঞ্জ করছো, আমার বডির কোনো একটা সেলে কোনো একটা জিনকে তুমি চেঞ্জ করছো, সেটা হচ্ছে ইনভিভো। ইনভাইভো যে আমার বডির মধ্যে তুমি ডাইরেক্ট কাজ চেষ্টা করছো। আর ইন ভিট্রো মানে তুমি ল্যাবরেটরিতে কাজটা করছো, আমার বডির মধ্যে করছো না। তো যাই হোক, এরকম ল্যাবরেটরিতে কাজ করে টিস্যু কালচার আর সোম্যাটিক হাইব্রিডাইজেশন পদ্ধতির মাধ্যমে প্লান্টের থেকে প্রচুর নতুন নতুন প্রোডাক্ট পাওয়া যায়। Recombinant DNA technology has made it possible to engineer microbes, plants, and animals such that they have novel capabilities. তো এই যে বললাম এগুলো হচ্ছে কি করে সম্ভব হয়েছে? পুনর্যোজিত ডিএনএ প্রযুক্তিবিদ্যার সাহায্যে অণুজীব, উদ্ভিদ ও প্রাণীদের এমনভাবে প্রযুক্তিপ্রাপ্ত করার ক্ষেত্রে যাতে তাদের মধ্যে এই অভূতপূর্ব সামর্থ্য গড়ে ওঠে। তো আমরা জানি এই সমস্ত করবার জন্য রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আমরা ইউজ করি। আর ডিএনএ টেকনোলজি যেটাকে তোমরা দেখেছো ইউজ করে কিভাবে ক্লোনিং করা হয়, তো সেগুলো করতে পারছি আমরা বলেই কিন্তু আজকে বায়োটেকনোলজিকে আমরা এভাবে ইউজফুল বানাতে পেরেছি। Genetically modified organisms have been created by using methods other than natural methods to transfer one or more genes from one organism to another, generally using techniques such as recombinant DNA technology. তো প্রাকৃতিক পদ্ধতি ব্যতীত অপর পদ্ধতি ব্যবহার করে সাধারণত ব্যবহার উপযোগী প্রযুক্তিগত পদ্ধতি তথা আরডিএনএ প্রযুক্তির সাহায্যে এক বা একাধিক জিনকে একটি জীব হতে অন্য জীবে স্থানান্তরণ দ্বারা জিনগতভাবে পরিবর্তিত জীব তৈরি করা হয়েছে। তো বেসিক্যালি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম মানে কি? জিনগতভাবে তুমি কোনো একটা অর্গানিজম বা প্রাণীকে রূপান্তর করেছো। মানে ধরো পাতি কথায় একটা গাছে আম তৈরি হতো, ঠিক আছে, একটা গাছে আম তৈরি হতো। এবার তুমি তার মধ্যে সাপোজ জামের জিন দিয়ে দিলে। এবার তার ফলে এমন একটা প্রোডাক্ট তৈরি হলো যেটা তুমি আমের স্বাদও পাচ্ছ, জামের স্বাদও পাচ্ছ। তো
তো এটার মানে কি, তুমি ওই গাছটাকে, আম গাছটাকে জেনেটিক্যালি মডিফাই করলে, জিনগতভাবে রূপান্তর করলে। তো সেক্ষেত্রে তুমি কি করছো, একটা অর্গানিজমের জিনকে নিয়ে আরেকটা অর্গানিজমে ঢোকাচ্ছ, জামের জিনকে নিয়ে আমে ঢোকাচ্ছ। কিভাবে না, এই রিকম্বিনেন্ট ডিএনএ এর সাহায্যে। GM plants have been useful in increasing crop yield, reduce post-harvest losses, and make crops more tolerant to stresses. তো এই খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধিতে, ফলন পরবর্তী ক্ষতি আসে ও শস্যগুলোকে আরো পীড়ন প্রতিরোধী করার জন্য জিনগতভাবে পরিবর্তিত উদ্ভিদগুলি খুবই উপযোগী। তো কি হয়েছে না, তুমি এই জিএম প্লান্ট, যেগুলো তোমায় বললাম যে তুমি একটা গাছকে রূপান্তর করলে, জেনেটিক্যালি জিনগতভাবে রূপান্তর করলে, সেটা করে কি কি লাভ হয়? সেটা করে শস্য বৃদ্ধি হচ্ছে, দেখা যাচ্ছে যে সেই গাছগুলো বেশি ইল্ড দিচ্ছে, শস্য বেশি তৈরি হচ্ছে সেখান থেকে। তারপরে হচ্ছে, তুমি জানো অনেক সময় আম, শস্যগুলোকে যখন গাছ থেকে তুলে নেওয়া হয়, তখন দেখা যায় যে অনেক সময় লস হয় গাছগুলোর বা শস্যগুলোর লস হয়। তো সেই ক্ষেত্রে কি হয়, সেই শস্যগুলো এরকম লস হলে তো হবে না, তাহলে তো তোমার ক্ষতি হয়ে যাবে ব্যবসায়। তো সেই ফলন পরবর্তী ক্ষতির আসে, তো ক্ষতি হবে না সেরকম দেখা গেছে যে এই যত জেনেটিক্যালি মডিফাইড প্লান্ট, তাদের ক্ষতি তত কম। ঠিক আছে। অ্যান্ড মেক ক্রপস মোর টলারেন্ট টু স্ট্রেসেস। আর কি হচ্ছে, যত পীড়ন বা স্ট্রেস, মানে ধরো বৃষ্টি হলে প্রচুর বৃষ্টি হচ্ছে গাছ মরে যাচ্ছে, বা প্রচুর খরা হচ্ছে গাছ মরে যাচ্ছে, কিন্তু যখনই তুমি জেনেটিক্যালি মডিফাইড প্লান্ট তৈরি করছো, তখনই কি হচ্ছে, এই যে স্ট্রেস গুলো আসছে, খরা বন্যা, তাতেও কিন্তু গাছ বেঁচে যাচ্ছে। তো এটাই হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড প্লান্টস এর উপযোগিতা। তুমি ওখান থেকে এক তো মানে ফলন পাচ্ছ বেশি, তারপরে হচ্ছে ফলনে কোনো ক্ষতি হচ্ছে না, সেগুলো তুমি আরামসে গাছ থেকে নিতে পারছো। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো পরিবেশের যে পীড়ন বা পরিবেশগত যে স্ট্রেস, বৃষ্টি বন্যা খরা, তাতেও গাছের ক্ষতি হচ্ছে না। তো there are several GM crop plants with improved nutritional value of foods and reduced the reliance of chemical pesticides, pest resistant crops. তো উন্নত পুষ্টিমূল্য সমন্বিত ও রাসায়নিক কীটনাশকের উপর কম নির্ভরশীল, পতঙ্গ পেস্ট প্রতিরোধী খাদ্যশস্য, এমন বহু জিনগতভাবে পরিবর্তিত শস্য উদ্ভিদ রয়েছে। তো প্রচুর জেনেটিক্যালি মডিফাইড প্লান্ট এমন বানানো হয়েছে যাদেরকে কিন্তু পোকামাকড় আক্রমণ করতে পারে না। নয়তো কি হয়, তুমি জানো যে ফসলে কিন্তু পোকামাকড় প্রচুর ক্ষতি করে, প্রচুর ক্ষতি করে। তো আহ, তখন ফসল নষ্ট হয়, চাষিদের ক্ষতি হয়। কিন্তু এক্ষেত্রে হচ্ছে এমন কিছু জেনেটিক্যালি মডিফাইড প্লান্ট করা গেছে, যেখানে কিন্তু তুমি ওদের মধ্যে এমন জিন দিয়ে দিচ্ছ, যার ফলে তাদেরকে পোকা কোনো ক্ষতি করতে পারছে না, যেটাকে বলছি আমরা পেস্ট রেজিস্ট্যান্ট ক্রপস বা পতঙ্গ পেস্ট প্রতিরোধী খাদ্যশস্য, সেটাও করা গেছে। তাহলে দেখো জিএম প্লান্টস কত রকম ভাবে আমাদের হেল্প করছে। Recombinant DNA technological processes have made immense impact in the area of healthcare by enabling mass production of safe and more effective therapeutics. পুনর্যোজিত ডিএনএ প্রযুক্তিবিদ্যার পদ্ধতিসমূহ নিরাপদ, জীবনদায়ী, অধিকতর কার্যকর ঔষধের পর্যাপ্ত উৎপাদনের দ্বারা চিকিৎসা ক্ষেত্রে অপরিমেয় প্রভাব ফেলেছে। আচ্ছা, বেসিক্যালি কি হয় না, এই আমাদের যে মেডিকেল সায়েন্স এতটা উন্নত মেডিকেল সায়েন্স, ঠিক আছে, তো সে হয়েছে ইদানিং কালে, তো সেটাতেও কিন্তু বায়োটেকনোলজির প্রচুর ভূমিকা রয়েছে। বায়োটেকনোলজি আজকাল এমন এমন ওষুধ তৈরি করছে, এমন ভাবে ইনসুলিন তৈরি করছে, যেগুলো কিন্তু আমাদের জন্য প্রচন্ড সেফ, এবং তাতে কিন্তু প্রচুর আমাদের মানে লাইফ, কি বলবো, লাইফ স্প্যান আমাদের বাড়িয়ে দিয়েছে। বয়সকালে একটা রোগ হলেই আগে লোকে মরে যেত, এখন এই ধরনের ওষুধ মার্কেটে চলে এসেছে, এখন লোকে মারাও যায় না। Since the recombinant therapeutics are identical to human proteins, they do not induce unwanted immunological responses and are free from risk of infection, as was observed in case of similar products isolated from non-human sources. Human insulin is made in bacteria, yet its structure is absolutely identical to that of the natural molecule. যেহেতু পুনর্যোজিত ঔষধ মানব প্রোটিনের সমতুল্য, এগুলো অনাবশ্যক অনাক্রম্য সারা তৈরি করে না এবং সংক্রমকের ঝুঁকিমুক্ত হয়, যা কিনা মানুষ ব্যতীত অন্য জীব উৎস থেকে সংগৃহীত পদার্থের ক্ষেত্রে প্রায়শই দেখা যায়। মানব ইনসুলিন ব্যাকটেরিয়ার দেহে প্রস্তুত করা হয়, অথচ এর গঠন পুরোপুরি প্রাকৃতিক অণুর মানব ইনসুলিনের অনুরূপ। এর মানে কি, মানে হলো এরকম যে দেখো, আহ এরকম মানে কি হয়, তুমি হয়তো ভাবতে পারো যে ম্যাম, এরকম একটা ওষুধ আমরা খাচ্ছি, বায়োটেকনোলজি তো ওষুধটা বানিয়ে দিচ্ছে, কিন্তু সেটা আমাদের কোনো বডিতে গিয়ে কোনো ক্ষতি করছে না তো? কারণ তোমরা জানো যে আমাদের ইমিউনিটি, অনাক্রমতা কি বলে, ও যে কোনো ফরেন যদি কোনো মেটেরিয়াল পায়,
ও যদি কোনো বিজাতীয় কোনো অণু পায়, তাকে কি করে, আমাদের ইমিউনিটি মেরে ফেলে। তো এই যে এই ওষুধগুলো বায়োটেকনোলজি তৈরি করছে, তাহলে তাদেরকেও তো আমাদের বডির মধ্যে গেলে মেরে ফেলা উচিত, কিন্তু বলছে যে না, মারে না। কেন? তার কারণ বায়োটেকনোলজি যে ওষুধগুলো তৈরি করে, সেই ওষুধগুলোর মধ্যে যে প্রোটিন রয়েছে না, সেগুলো পুরোপুরি আমাদের হিউম্যান প্রোটিনের আইডেন্টিক্যাল, মানে আমাদের শরীরে যে প্রোটিন রয়েছে এক্সাক্ট সেরকমই। তার ফলে ইমিউনিটি কি করে, ওদেরকে ফরেন মনে করে আক্রমণ করে না। ইমিউনিটি আমাদের ভাবে যে এরা আমাদের শরীরেরই অংশ। বরং এগুলো অনেক বেশি সেফ হয় এবং এতে কি ইনফেকশনের কোনো রিস্ক থাকে না। যেটা কিনা তুমি যদি ধরো নন হিউম্যান রিসোর্স থেকে কোনো যদি তুমি প্রোটিন নাও, তাহলে কিন্তু তোমার ইনফেকশনের রিস্ক থাকতে পারে। তোমাকে যেমন বলি, তুমি ধরো একটা প্রোটিন তুমি শুয়োরের থেকে আইসোলেট করলে, শুয়োরের থেকে সেই প্রোটিনটা নিয়ে তোমার বডিতে আমি দিলাম, তোমার বডিতে কিন্তু সাংঘাতিক পরিমাণে ইনফেকশন তৈরি হয়ে যাবে। কিন্তু যে এই বায়োটেকনোলজি যে ল্যাবরেটরিতে প্রোটিন গুলো তৈরি করে দিচ্ছে, সেটাতে তোমার শরীরে কোনো ইনফেকশন হবে না, কারণ সেই প্রোটিন আর তোমার বডির প্রোটিন কিন্তু এক। এরকম তুমি জানো যে হিউম্যান ইনসুলিন, আমাদের ইনসুলিন তৈরি হয় কোথায়? ইকোলাই ব্যাকটেরিয়াতে। কিন্তু হলে হবে কি, হিউম্যান ইনসুলিন কিন্তু পুরোপুরি আমাদের বডির মধ্যে যে ইনসুলিন তৈরি হয় সেটারই একদম সেটার মতন, পুরোপুরি দুজনে এক। তো তার জন্য তুমি ইকোলাই ব্যাকটেরিয়াতে তৈরি করলেও ওই যে ইনসুলিনটা তৈরি হয় সেটা আমাদের বডির ইনসুলিনেরই মতো। তার জন্য সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, একদম সেফ, এগুলো আমরা নিতে পারি। Transgenic animals are also used to understand how genes contribute to the development of a disease by serving as models for human diseases such as cancer, cystic fibrosis, rheumatoid arthritis, and Alzheimer. তো ক্যান্সার, সিস্টিক ফাইব্রোসিস, রুমাটয়েড আর্থ্রাইটিস ও অ্যালজাইমারের মতো মানব রোগগুলোর ক্ষেত্রে কিভাবে জিন দেহে রোগ সৃষ্টিতে অবদান রাখছে তা বোঝার জন্য এই রোগগুলোর মডেল হিসেবেও ট্রান্সজেনিক প্রাণীগুলো ব্যবহৃত হচ্ছে। ট্রান্সজেনিক অ্যানিমাল হচ্ছে এমন কিছু অ্যানিমাল আমরা তাদেরকে তৈরি করছি। তুমি ইঁদুরের মধ্যে প্রচুর ট্রান্সজেনিক অ্যানিমাল আমরা তৈরি করি ইঁদুরকে নিয়ে, যেখানে কিন্তু মানুষের মধ্যে যে জিনগুলো রয়েছে, ডিজিজ তৈরি করে, সেগুলোকে আমরা ইঁদুরের বডিতে ঢুকিয়ে দিই, দেখি ইঁদুরটার কিরকম রোগ হচ্ছে, তারপরে সেখানে ওষুধ দিয়ে দেখি ও কিরকম রেসপন্স করছে। তো মোটামুটি তুমি দেখো, তুমি তো ধরো ক্যান্সার নিয়ে তুমি গবেষণা করবে, এবার তুমি একটা ওষুধ আবিষ্কার করেছো, করে তুমি মনে করছো সেই ওষুধটা ক্যান্সার পেশেন্টকে হেল্প করছে কিনা তুমি দেখবে। তো তুমি তো মানুষের মধ্যে ডাইরেক্ট সেই এক্সপেরিমেন্ট করতে পারবে না, তখন তোমাকে ল্যাবরেটরিতে ইঁদুর নিতে হবে, ইঁদুরের মধ্যে তুমি সেই ওষুধটাকে ঢুকাতে পারো। ইঁদুরটাকে প্রথমে তো তোমার ক্যান্সার তৈরি করতে হবে, ইঁদুরের মধ্যে এমন একটা জিন তুমি ঢুকালে তাতে ক্যান্সার আক্রান্ত হলো, এবং তারপরে তুমি ওকে ওষুধ দিলে, দিয়ে দেখছো যে ও ঠিক হচ্ছে কিনা। তো এভাবে ট্রান্সজেনিক অ্যানিমালস যে তৈরি করা এবং এর উপর যে এক্সপেরিমেন্ট করা, এগুলোও বায়োটেকনোলজির অংশ। Gene therapy is the insertion of genes into an individual's cells and tissues to treat diseases, especially hereditary diseases. জিন থেরাপি হলো কোনো ব্যক্তির কোষ বা কলায় জিনের অনুপ্রবেশ ঘটিয়ে বিভিন্ন রোগ, বিশেষত বংশগত রোগের চিকিৎসা করানো। জিন থেরাপি করে কি করতে পারি আমরা? জিন থেরাপি করে আমাদের জিনের যদি মধ্যে কোনো ত্রুটি থাকে, কোনো প্রবলেম থাকে, সেটাকে কারেক্ট করা যায় জিন থেরাপির মাধ্যমে। ইট ডাজ সো বাই রিপ্লেসিং আ ডিফেক্টিভ মিউটেন্ট অ্যালিড উইথ আ ফাংশনাল ওয়ান অর জিন টার্গেটিং which involve gene amplification. তো একটি ত্রুটিপূর্ণ মিউট্যান্ট অ্যালিলকে কার্যকরী অ্যালিল বা জিন দ্বারা প্রতিস্থাপনের মাধ্যমে কিংবা জিনের পরিবর্ধন বা সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে কোনো লক্ষ্য কোষের জিনের অনুপ্রবেশের মাধ্যমে এই কাজটি করা হয়। পাতি কথা, ধরো এটা তোমার একটা সেল রয়েছে, সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে, তো সেলের মধ্যে নিউক্লিয়াস রয়েছে, ভালো কথা। এবার নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে? ধরো কোনো ক্রোমোজোম রয়েছে, সাপোজ এটা তোমার ক্রোমোজোম নাম্বার 1, সাপোজ। এবার এর মধ্যে কি রয়েছে? এর মধ্যে ডিএনএ রয়েছে, ঠিক তো? তো ক্রোমোজোম 1 এর মধ্যে ডিএনএ রয়েছে। এইবার ধরো এখানে একটা জিন ধরো সমস্যাগ্রস্ত, ধরো এখানে একটা জিন আছে, এই জিনটা, এই যে সাদা রং দিয়ে রাখলাম, এটা হচ্ছে ধরো জিন এক্স। তো এই জিন এক্সটার প্রবলেম হয়েছে, তো জিন এক্সটার প্রবলেম হয়েছে, তুমি তখন কি করতে পারো? জিন এক্সটাকে তুমি ওখান থেকে রিপ্লেস করে দিতে পারো, কার দ্বারা? জিন ওয়াই এর দ্বারা। তো জিন ওয়াই তুমি নিলে, নিয়ে জিন ওয়াই ধরো হচ্ছে তোমার এটা জিন, তুমি এটা নিলে, এটাকে নিয়ে তুমি জিন এক্স এর জায়গায় জিন ওয়াই কে পুড়ে দিলে। আর জিন ওয়াই হচ্ছে ভালো জিন, গুড জিন, ভালো জিন, আর জিন এক্স ছিল পচা জিন, জিন এক্স এর প্রবলেম ছিল। তো এক্স কে তুমি রিপ্লেস করে বা প্রতিস্থাপন করে জিন ওয়াই ঢুকিয়ে দিতে পারো, ঠিক আছে? আর তোমার যদি মনে হয় তোমার প্রচুর জিন ওয়াই দরকার, তাহলে তুমি কি করে করবে? এটাকে কি করে পাবে? অ্যাম্প্লিফিকেশন, পিসিআর। তুমি জানো পিসিআর পদ্ধতিতে আমরা প্রচুর পরিমাণে জিন বা ডিএনএ আমরা বাড়িয়ে দিতে পারি নাম্বারে, সংখ্যায়। তো সেটা করে তুমি পিসিআর করলে প্রচুর জিন ওয়াই পেয়ে গেলে, এবার যেখানে যেখানে সেলে ঢোকানোর দরকার ঢোকালে। এইগুলো হচ্ছে জিন থেরাপির নানা রকমের অংশ আর কি, মানে এভাবে জিন থেরাপি করা হয়।
Viruses that attack their hosts and introduce their genetic material into the host cell as part of their replication cycle are used as vectors to transfer healthy genes or more recently portions of genes. তো আর কি করা হয়, আর যেটা করা হয়, যেসব ভাইরাস তাদের প্রতিলিপিকরণের অঙ্গ হিসেবে পোষক জীবদের আক্রমণ করে এবং পোষক কোষে তাদের জিনগত বস্তুর অনুপ্রবেশ করায়, সেই সব ভাইরাসদের সুস্থ জিন বা সাম্প্রতিককালে জিনের অংশবিশেষ স্থানান্তরণের জন্য ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়। এবার তুমি জানো ভাইরাস কি করে? ভাইরাস আমাদের সেলের মধ্যে ঢুকে ঢুকে আমাদের সেলের মধ্যে ও বংশ বিস্তার করতে থাকে এবং কি করে, চুপচুপ করে কিছু ভাইরাস আছে যাদেরকে আমরা লাইসোজেনিক ভাইরাস বলি, তারা কি করে আমাদের সেলের মধ্যে ঢুকে আমাদের বডির যে সেলের মধ্যে যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ এর মধ্যে ঢুকে গিয়ে চুপ করে বসে থাকে। তো ভাইরাসের ডিএনএটা আমাদের ক্রোমোজোমে ঢুকিয়ে দিল। বুঝতে পারলে? আমাদের নিজেদের মানুষের কোষের মধ্যে যে ডিএনএ রয়েছে সেই ডিএনএ এর মধ্যে ভাইরাস টুক করে ওর নিজের ডিএনএ এর একটা অংশ ঢুকিয়ে দিল। এবার কি হচ্ছে, আমাদের বডিতে সেল ডিভিশন হচ্ছে হচ্ছে হচ্ছে, তার সাথে ওর নিজের ডিএনএটাও সেল ডিভিশন হচ্ছে, তার সাথে ওর নিজের ডিএনএটাও বাড়ছে। কেন বাড়ছে? কারণ তোমার বডির একটা সেল ডিভাইড করে দুটো সেল তৈরি করবে, দুটো সেল ডিভাইড করে চারটে সেল তৈরি করবে, চারটে সেল ডিভাইড করে আটটা সেল তৈরি করবে। তো এই যে সেল ডিভিশন হচ্ছে তার সাথে তো তোমার বডির যে ডিএনএ রয়েছে সেগুলো প্রত্যেক সেলে 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 যাচ্ছে। এবার সেই ডিএনএ তে যদি ভাইরাসের ডিএনএও থাকে তাহলে ও প্রত্যেক সেলে 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 যাচ্ছে, মানে ও এইভাবে নিজেকে সংখ্যা বৃদ্ধি করে। তো এই পদ্ধতিটাকে কাজে লাগিয়ে কিন্তু এভাবে কিছু জিন, ভালো জিনও ঢুকিয়ে দেওয়া যায়। মানে এই ধরো জিন ওয়াইটাকে তুমি ঢোকাবে, টার্গেট করেছো যে জিন ওয়াইটাকে আমি ঢোকাবো, তো তুমি জিন ওয়াইটাকে কোনো ভাইরাসের মধ্যে ঢুকিয়ে দাও। এবার ভাইরাস কি করবে, ভাইরাস যখন নিজের ডিএনএটাকে তোমার সেলের, তোমার ক্রোমোজোমের ডিএনএ এর মধ্যে ঢুকাবে, ও তার সাথে এই জিন ওয়াইটাকেও ঢুকিয়ে দেবে। এবার তোমার সেল ডিভাইড করছে, তার সাথে জিন ওয়াইও ডিভাইড করে করে প্রত্যেক সেলে যাচ্ছে। তো এইভাবে একটা কাজ হয়। The current interest in the manipulation of microbes, plants and animals has raised serious ethical questions. বিভিন্ন অণুজীব, উদ্ভিদ ও প্রাণীদের জিনগত গঠনের পরিবর্তনের ক্ষেত্রে সাম্প্রতিক কৌতূহলের কারণে গুরুতর নৈতিক প্রশ্ন উঠে আসছে। হ্যাঁ, এবার একটা হচ্ছে যে আজকাল একটা এথিক্যাল ইস্যু তোলা হচ্ছে যে এইভাবে ম্যানিপুলেশন করা যায় না। মানে তুমি আম গাছে জাম গাছের জিন ঢোকাচ্ছ, যা পাচ্ছ করছো, ইঁদুরের মধ্যে বাদুরের জিন ঢোকাচ্ছ, এভাবে করা যায় না। এটা এথিক্যাল একটা ইস্যু কিন্তু উঠছে, যে জন্য যা খুশি চাইলেই করা যাচ্ছে না। ঠিক আছে, এটাকে বলে এথিক্যাল ইস্যুস। আচ্ছা, এই যে অবধি বোঝালাম, এর মধ্যে যদি কারোর বুঝতে কোনো অসুবিধা থাকে, তো তার মানে হচ্ছে তোমার এই যে চ্যাপ্টারটা রয়েছে তার বেসিকটা ক্লিয়ার নেই। তো তুমি কিন্তু সামারি থেকে কমপ্লিট বেসিক ক্লিয়ার করতে পারবে না বাবু, আমি প্রথমেই বলে রাখলাম। কারণ সামারি কিন্তু বেসিক ক্লিয়ারের জন্য না, সামারি হচ্ছে গোটা চ্যাপ্টারটাকে রিভাইজ করার জন্য, চট করে একবার ঝালিয়ে নেওয়ার জন্য। ঠিক আছে, তো যাদের বেসিক বুঝতে অসুবিধা আছে তাদের কিন্তু চ্যাপ্টারটার ভেতরে ঢুকে বুঝতে হবে। তোমাদের জন্য আমি তিনটে প্রশ্ন এখান থেকে এনেছি বোঝানোর জন্য যে কিরকম প্রশ্ন যে তোমার সামারি থেকেও তুলে দিতে পারে। যারা ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখছো, এগুলো প্রশ্নগুলো যে এনেছি এগুলো তোমরা স্ক্রিনশট নিতে পারো, তোমাদের নিচে হেল্প করবে। আর যারা আমার পেইড ব্যাচে আছো তাদেরকে এগুলো আমি পিডিএফ দিয়ে দেবো। দেখো, প্রথম প্রশ্ন, স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন। টেকনিক্স অফ টিস্যু কালচার অ্যান্ড সোম্যাটিক হাইব্রিডাইজেশন অফার ভাস্ট পোটেনশিয়াল ফর ম্যানিপুলেশন অফ প্লান্টস ইন ভিভো টু প্রডিউস নিউ ভ্যারাইটিস। কলা পালন এবং সোম্যাটিক হাইব্রিডাইজেশনের মতো পদ্ধতি ইন ভিভো উদ্ভিদে নিয়ন্ত্রণ ঘটিয়ে প্রচুর নতুন ধরনের ভ্যারাইটি সৃষ্টি করার ক্ষমতা রাখে। ঠিক না ভুল? ভুল। কেন? ইন ভিভো বলেছে, আমি তোমাকে আজকে পড়ানোর প্রথমেই বলেছি ইন ভিভো না ইন ভিট্রো। কারণ তুমি ল্যাবরেটরিতে প্লান্টের গ্রো করাচ্ছ, তাকে টিস্যু কালচার করাচ্ছ তুমি, সেটা কিন্তু ইন ভিট্রো, ইন ভিভো নয়। তো এখানে একটা ছোট্ট কথা আমি এভাবে চেঞ্জ করে দিয়েছি, বাকি সেন্টেন্সটা কারেক্ট। তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম বাচ্চারই মনে হবে এটা ঠিক আছে এবং তোমার ঠিক করে আসবে, কিন্তু দেখো জাস্ট ইন ভিট্রো যেটা আমি ইন ভিভো করে দিয়েছি। নিটের কোয়েশ্চেন এইভাবে প্র্যাকটিস করা উচিত যাতে তোমরা শিখতে পারো যে কিভাবে ট্যাক্টফুলি কোয়েশ্চেন গুলোকে আনসার করতে হয়, সেই জন্য এই ব্যবস্থা। তুমি আমার কাছে ভালো করে প্রশ্নগুলো কিন্তু দেখো, শেখো, বোঝার চেষ্টা করো যে কিরকম ভাবে ছোট্ট একটা জায়গা টুইস্ট করে দিয়ে কোয়েশ্চেনটাকে মানে ভুল করে, স্টেটমেন্টটাকে ভুল করে দিল। তাহলে এটা ভুল। নেক্সট হচ্ছে জিএম প্লান্টস হ্যাভ বিন ইউজফুল in increasing crop yields, reduce post-harvest losses and make crops more tolerant of stresses. খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধিতে, ফলন পরবর্তী ক্ষতি হ্রাসে ও শস্যগুলিকে আরো পীড়ন প্রতিরোধী করার জন্য জিএম উদ্ভিদ খুবই উপযোগী। হ্যাঁ, এটা ঠিক কথা, এটা কোনো অসুবিধা নেই। তাহলে স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট, 3 ইজ কারেক্ট, 1 ভুল 2 সঠিক, তাই তো? তাহলে আনসার হচ্ছে ডি। নেক্সট কোয়েশ্চেন, assertion reason based question. The recombinant therapeutics do not induce unwanted immunological responses and are free from risk of infection. রিকম্বিনেন্ট ঔষধ অনাবশ্যক অনাক্রাম্য সাড়া তৈরি করে না এবং সংক্রমকের ঝুঁকিমুক্ত হয়। একদম ঠিক কথা।
তুমি রিকম্বিনেন্ট ওষুধ বা রিকম্বিনেন্ট থেরাপিউটিক যেগুলো রয়েছে সেগুলো তুমি আরামসে খেতে পারো, কারণ সেগুলোতে কোনো রিস্ক নেই ইনফেকশনের এবং সেগুলো ইমিউনিটিকে চাগার দেয় না, একদম ঠিক। রিজনে বলেছে রিকম্বিনেন্ট থেরাপিউটিক্স আর আইডেন্টিক্যাল টু হিউম্যান প্রোটিন, রিকম্বিনেন্ট ঔষধ মানব প্রোটিনের সমতুল্য, এটাও একদম ঠিক, কোনো ভুল নেই এখানে, দুটোই ঠিক। এইবার তুমি দেখো, যখন দুটোই ঠিক হবে তখন অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেনে তোমাকে বুঝতে হবে যে এই রিজনটা আদপেও এই অ্যাসারশনটা রিজন কিনা। কি করে বুঝবে? মাঝখানে বিকজ লাগিয়ে দাও, বিকজ বা কারণ। তাহলে রিকম্বিনেন্ট ঔষধ কেন আমাদের বডিতে সারা তৈরি করে না? কেন কেন কোনো মানে অনাক্রম্য সারা তৈরি করে না, সংক্রমকের ঝুঁকিমুক্ত কেন? কারণ রিকম্বিনেন্ট ঔষধ মানব প্রোটিনের সমতুল্য। তো যেহেতু রিকম্বিনেন্ট ওষুধগুলো আমাদের ভেতরে যে প্রোটিন আছে সেরমই, তাই জন্য সেগুলো কোনো প্রবলেম করে না। তাহলে এ এন্ড আর বোথ আর কারেক্ট এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্রেশন অফ এ। এ আর দুটোই সঠিক, আর এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা, আনসার হচ্ছে এ। নেক্সট কোয়েশ্চেন, স্টেটমেন্ট আবার বলছে এখানে কি, এখানে বলছে দুটো স্টেটমেন্ট দিয়েছে। আচ্ছা, এটা না আমি অ্যাসারশন, আচ্ছা চলো, স্টেটমেন্ট 1 বলছে ভাইরাসেস আর ইউজড অ্যাজ ভেক্টর টু ট্রান্সফার হেলদি জিনস। ভাইরাস সুস্থ জিন স্থানান্তরণের জন্য ভেক্টর হিসেবে কাজ হয়, হ্যাঁ একটু আগেই তোমাকে বললাম। নেক্সট স্টেটমেন্ট 2, viruses attack their hosts and introduce their genetic material into the host cell as part of their replication cycle. ভাইরাস তাদের প্রতিলিপিকরণ চক্রের অঙ্গ হিসেবে পোষকজীবদের আক্রমণ করে এবং পোষক কোষে তাদের জিনগত বস্তুর অনুপ্রবেশ ঘটায়, হ্যাঁ এটাও ঠিক। ভাইরাস কি করে? ভাইরাস কিন্তু রেপ্লিকেশন করে আমাদের সেলের মধ্যে, আমাদের ডিএনএ এর মধ্যে। তো তার ফলে কি করে ওরা, জিনের মানে ওদের জিন আমাদের জিনের মধ্যে ঢুকিয়ে দেয়, তার ফলে কি হয়, ওরা বংশবৃদ্ধি করে এভাবে। তো সেই জন্য আমরা ভাইরাসকে কিন্তু ভেক্টর হিসেবে ইউজ করতে পারি আমাদের হেলদি জিন ট্রান্সফারের ক্ষেত্রে, যেটা তোমাকে এখানে কিন্তু আমি একটু আগেই বোঝালাম। তো এটা হচ্ছে তোমার দুটো স্টেটমেন্টই ঠিক আছে, তাহলে এ 1 2 দুটোই সঠিক, বোথ স্টেটমেন্ট 1 and 2 আর কারেক্ট, আনসার হচ্ছে এ। তো এই হলো ব্যাপার। আর এই কটাই কোয়েশ্চেন এখান থেকে এনেছি। আচ্ছা, আর তুমি যদি মনে করছো যে আমার কাছে নিজের প্রিপারেশন নেবে, নিট 2026ও যদি মনে করো দেবে এবং চট করে এরকম প্রচুর কোয়েশ্চেন ঢালিয়ে নেবে, পিডিএফ চাও কোয়েশ্চেনের, তাহলে তুমি আমার পেইড ব্যাচ জয়েন করতে পারো, অনলাইন পেইড ব্যাচ। আমি ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একবার দিয়ে দিচ্ছি। এবারে তোমাকে আমি বলবো, যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো, খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিইআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12-এর সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে, ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12-এর পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়, ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না, ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই, শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 1000 টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।